আজকের গল্প হেমেন্দু কিশোর রায়চৌধুরীর ভূতের ভয়। হঠাৎ এসে স্তব্ধতা বিদীর্ণ ও আকাশ বাতাস স্তম্ভিত করে অপার্থিব নারী কণ্ঠে জেগে উঠল তীব্র ও প্রচণ্ড ক্রন্দনতা। খানার দিক থেকে জাগলো দুখানা ছোট ছোট হাত, তারপর চেপে ধরলে জানালার দুটো গরাদ, তারপরই দেখা গেল একটা মাথা এবং তারপরই সমস্ত দেহটা। আবার বৃষ্টি নামলো। আজকে সারাদিন ধরেই বৃষ্টি এই নামে। মেঘের কাজল মেঘে আকাশ হারিয়ে ফেলেছে তার নীলিমা। সূর্য কখন উঠেছে আর কখনই বা অস্ত গিয়েছে কেউ জানে না। ময়লা দিনের আলো এবং তারই ভিতরে ধীরে ধীরে ঘনিয়ে উঠেছে আসন্ন সন্ধ্যার বিষণ্ণ অন্ধকার। গঙ্গার ধারে বাড়ির তেতালার বারান্দায় বসে আছি কয়েকজন বন্ধুর সঙ্গে। নদীর বুক চড়া বৃষ্টির জলছড়া দেখতে দেখতে দ্বিতীয়বার চায়ের পেয়ালা খালি করল। কিছুক্ষণ সকলে মিলে চুপচাপ। একটা দমকা ভিজে বাতাস গায়ের ওপরে হুশ করে স্যাঁতস্যাঁতে নিঃশ্বাস ফেলে চলে গেল। বারান্দার কোণ ঘেঁষে সরে বসে চোখ তুলে দেখি অন্ধকার কখন নিঃশব্দে এসে গ্রাস করে ফেলেছে গঙ্গার ওপারকে। নীল গাছের সার, বেলুর মঠের গম্বুজ, বালি ব্রিজ ও দক্ষিণেশ্বরের মন্দির চূড়া অদৃশ্য হয়েছে। এপারে আমার বাড়ি ও নদীর মাঝখানে এক বিরাট রাস্তা। রাম নামের মহিমা কীর্তন করতে করতে একদল হিন্দুস্থানী সব দেহ বহন করে নিয়ে যাচ্ছে। হঠাৎই এমন সময় জৈনক বন্ধু শুধলেন, তা হেমেন্দ্র, এ বাড়িতে তুমি কি একলাই থাকো? হ্যাঁ আগে প্রায় তাই বটে। আচ্ছা, এখান থেকে শ্মশান খুব কাছে, তাই না? হ্যাঁ। তা রোজ রাত্রেই বলছি এখান দিয়ে মরা নিয়ে যাই? হ্যাঁ তা যাই। তা তখন তোমার একলা থাকতে ভয় হয় না? আমি তখন হেসে ফেলে বললুম, ভয়? কিসের ভয়? কিসের আবার কি গো? ভূতের? ভূতের ভূতের ভয় আমার নেই। কেন, তুমি বুঝি ভূত টুত মানো না? আগে ঠিক মানি না বলতে পারি না। এ দেশের আর বিদেশের বড় বড় পণ্ডিতরাও ভূত মানেন। তাদের কথা অবিশ্বাস করতে ইচ্ছে হয় না। তা তুমি তো নিজে অনেক ভূতের গল্প লিখেছ, তাই না? হ্যাঁ তা ঠিক, কিন্তু সেই সকল কাল্পনিক গল্প। তাহলে বলছো যে তুমি কখনো ভূত দেখোনি, তাই তো? আমার বাবা প্রেতিনী দর্শন করেছিলেন, তার নিজের মুখে সে কথা শুনেছি। শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব ভূত দেখেছিলেন, তাঁর জীবনী পাঠ করলেই জানতে পারবে। আরে হ্যাঁ, কিন্তু আমি বলছি তুমি নিচে কখনো ভূত দেখেছো কি না? ভৌতিক কাণ্ড দেখেছি। কিরকম, কোথায়? জয়মিত্র স্ট্রিটে। 31 কি 32 বছর আগেকার ঘটনা। খবরের কাগজেও সে ঘটনা নিয়ে অনেক কথা হয়েছিল। প্রত্যহ দলে দলে কৌতূহলী লোক ঘটনাস্থলে গিয়ে জনতার সৃষ্টি করত। সেখানে ঘটেছিল এক ভৌতিক উপদ্রব। চোখের সামনে দেখছি দুমদাম করে স্টক বৃষ্টি, কিন্তু কে যে ফেলছে কিছুই বোঝা যায় না। তাহলে কি দুষ্ট লোকের কোনো বদমাইশি বলছো? মোটেই না।
দিনের বেলা, তাছাড়া বাড়ির ভিতরে পুলিশ পাহারা দিচ্ছে, তবুও ইট পড়া বন্ধ হয় না। ঘরের ভিতরে মেঝের ওপরে রয়েছে বাসন কোসন, হঠাৎই সেগুলো জ্যান্ত হয়ে পাখির মতো শূন্যে উঠতে শুরু করে, কখনো বা ঝনঝন করে গিয়ে পড়ে। আরে বাবু, সে তো বুঝলো, তা তুমি কি সচোখে আসল ভূত দেখেছ? আসল নকল জানি না, একবার একটা ব্যাপার দেখেছিল। এতক্ষণে কিছু হদিশ পেয়ে বন্ধু উৎসাহিত হয়ে বলল, তাই নাকি? বলো বলো, ব্যাপারখানা বলো দেখি। তা বলছি, কিন্তু এটা বোধহয় ভূতের গল্প নয়। ও ভনিতা, ছাড়ো বাপু, গল্প বলো তো। আরো জোরে বৃষ্টি নামলো, ঝমঝম করে। গঙ্গার জল আর দেখা যায় না, কিন্তু শোনা যায় তার তরঙ্গ টান। এখনো পর্যন্ত আলো জ্বলেনি। বারান্দায় বন্ধুতে দেহগুলো দেখাচ্ছে ছায়ামূর্তির মতো। একটা নতুন সিগারেট ধরিয়ে চেয়ারের ওপরে বসে বলতে আরম্ভ করলুম, 33-34 বছরের আগেকার কথা। গঙ্গার ধারে আমার ওই বাড়িখানার জায়গা তখন ছিল খোলা জমি। আমরা বাস করতুম তখন পাথুরিয়া ঘাটার পৈতৃক বাড়িতে। তেতালার ছাদে এক পাশে আমার শয়নগৃহ, তার দক্ষিণ দিকে জানালা বরাবর দেখা যায় বহুদূর পর্যন্ত। জানালার নিচে একটা হাত দেড়েক চওড়া জায়গা, যেখানে সাপ ইঁদুরের বাসা ছিল, কখনো বা প্যাঁচারাও আনাগোনা করত। তার পাশাপাশি 3খানা ছোট ছোট পুরনো বাড়ি ছিল। পূর্ব দিকের বাড়িখানা এ পাড়ায় কুবিখ্যাত। আমাদের বাল্যকালে ও প্রথম যৌবনে বাড়িখানা ছিল পরিত্যক্ত। সবাই বলতো ওটা হানা বাড়ি, ভাড়া নিতে কেউ চাইতো না। আমার বাবা ওই বাড়ির ছাদের ওপরেই গভীর রাত্রে একটি অবকুণ্ঠনবতী ছায়ামূর্তি দেখেছিলেন, কিন্তু তাকে ধরতে গিয়েও ধরতে পারেননি। সে হঠাৎই মিলিয়ে গিয়েছিল। কিন্তু আমি যখন থেকে ওই বাড়িতে গিয়ে বাসা বাঁধি, তেমন কিছু আবিষ্কার করতে পারিনি। তবে একদিনের ব্যাপারের কথা আমার মনে আছে। আমার অভ্যাস ছিল ঘুমের আগে অন্তত মধ্যরাত্রি পর্যন্ত লেখাপড়া করা। সেই দিনও তাই করছিল। রাত 12টা বাজে, চারিদিক নিঝুম। হঠাৎ সে স্তব্ধতা বিদীর্ণ ও আকাশ বাতাস স্তম্ভিত করে অপার্থিব নারী কণ্ঠে জেগে উঠল তীব্র ও প্রচণ্ড ক্রন্দনতা। অমন ভয়াবহ আওয়াজ আমি কখনো শুনিনি। সর্বাঙ্গ যেন আমার ভয়ে আচ্ছন্ন হয়ে উঠল। মাত্র একবার সেই বীভৎস কান্না শোনা গিয়েছিল বটে, কিন্তু তা শুনতে পেয়েছিল পাড়ার সমস্ত লোক। পরদিন সকালে উঠে খোঁজ খবর নিয়ে বুঝলাম, কোনো বাড়ি থেকে কোনো নারী কাল রাত্রিবেলা অমন ক্রন্দন করেননি। সকলেরই একমত, আমাদের বাড়ির সেই পূবের ঘরটি থেকেই নাকি সেই নারী কণ্ঠ ভেসে এসেছে। আমিও অবশ্য সায় দিলুম, কেননা মধ্যরাত্রে অমন ঘুটঘুটে অন্ধকারে কোনো নারী যে এমন ভয়াবহ কেঁদে উঠতে পারে না, এমন অসম্ভব নহে। আজ পর্যন্ত এই ক্রন্দন রহস্যের কোনো হদিশ পাইনি। এরপর যে ঘটনার কথা বলবো, তার উৎপত্তিও এই খানার ভিতরেই, অর্থাৎ পূব ঘরের সেই ভেতরেই। সেদিন রাত্রিবেলা ছিল ভারী গুমট। বাইরে চাঁদ আলো ঢালছে বটে, কিন্তু বাতাসের কোনো নামগন্ধ নেই। রাত 2টো বেজে গিয়েছে। তবুও চোখে ঘুম নেই আমার। বিছানায় পড়ে আইটাই করছি। পাশ ফিরে পাশ বালিশটা জড়িয়ে ধরে দক্ষিণের জানালা দিয়ে বাইরের দিকে তাকালুম। ধপধপে সাদা চাঁদের আলোয় ভরে গেছে চারিদিক। হঠাৎই আমার চোখ দুটো উঠল ভীষণ চমকে। খানার দিক থেকে জাগলো 2খানা ছোট ছোট হাত।
তারপর চেপে ধরলে জানালার দুটো গরাদ, তারপরই দেখা গেল একটা মাথা, এবং তারপরই সমস্ত দেহটা। দেখা গেল একটা 5-6 বছরের শিশুর দেহ। বিশেষ করে কিছুই বুঝতে পারলাম না, কেননা বাইরের চাঁদের আলোর দিকে পিছন ফিরেছিল বলে দেহটাকে ঠিক বোঝা যাচ্ছিল না, যেন ঘোর কালো অন্ধকার দিয়ে গড়া। জানালার মাঝামাঝি যে আড়াআড়ি কাঠ থাকে, মূর্তিটা তার ওপরে উবু হয়ে বসল। তারপর 2 হাত গরাদ ধরে বোধহয় আমার দিকেই তাকালো। বেশ দেখতে পেল তার অগ্নিময় চোখ দুটো। 3 কি 4 সেকেন্ড সে স্থিরভাবে বসে রইল। তারপর জানালার গরাদ ছেড়ে দেওয়াল ধরে ওপর দিকে অদৃশ্য হয়ে গেল। আমি ভীরু নই কোনো কালেই, তবু বুকের ভেতরটা ছমছম করে উঠল বই কি। প্রায় মিনিট খানেক ধরে যেন কিম্ভূত কিমাকারের মতো চুপ করে রইলাম। তারপরই নিজেকে সামলে নিয়ে চট করে উঠে পড়লুম। ঘরের কোণ থেকে এক গাছে লোহা বাঁধানো লাঠি নিয়ে দরজা খুলে ঘরের বাহিরে গিয়ে দাঁড়ালুম। পরিষ্কার চাঁদের আলো, চারিদিকে স্পষ্ট দেখা যাচ্ছে, কেউ কোথাও নেই। তেতলা ছাদে উঠলুম। মূর্তিটা এখানেই আসবার কথা, সেখানেও কেউ নেই। কি ভাবছো? আমি বানরের মূর্তি দেখেছিলাম? প্রথমে আমারও তাই সন্দেহ হয়েছিল, কিন্তু মূর্তিটা বানরের মতো ছোট হলেও বানর নয়। কারণ প্রথমত জল ভরা অন্ধকারখানায় বানর থাকে না, বানররা নিশাচর জীব নয়। দ্বিতীয়ত জানালার ওপর ছিল মসৃণ দেওয়ালের অনেকখানি, তাই বলে কোনো বানরই টিকটিকি কি মাকড়সার মতো ওপরে উঠতে পারে না। তবে সেটা কি বলতে পারবো না। তারপরেও ওই ঘরে কাটিয়েছি অনেক বছর, কিন্তু মূর্তিটার কখনো আমার সঙ্গে দেখা করতে আসেনি। ইমপ্রুভমেন্ট ট্রাস্টের কারণে সেখানে সেই রহস্যময় বাড়িগুলি এখন অদৃশ্য হয়েছে। যাকে আমার কথা ফুরালো। ঝুমঝুম করে বৃষ্টি পড়ছে, হু হু করে বাতাস বইছে, ছলাৎ ছলাৎ করে গঙ্গা জল তীরে এসে আছড়ে পড়ছে। পৃথিবী অন্ধকার, বন্ধুরা সকল স্তব্ধ। আমি উঠে তখনই সুইচ টিপে আলো চাললুম। বন্ধুরা বিরক্ত হয়ে বলে উঠল, ধ্যাৎ, দিব্যি একটা ভুতুড়ে অ্যাটমসফিয়ার গড়ে উঠেছিল, আলো ছিল সব মাটি করে দিলি। তা আমি তো প্রথমেই বললাম ভূতের গল্প নয়। আমি অবশ্য সেটা মনে করি না। ও, আমরা যদি নকলি আসলে সুখ পাই তাতে তোমার কি? তাহলে বলো তো আবার আলোটা নিভিয়ে দিই। না থাক, ফেরা তার আর জোড়া লাগে না, তার চেয়ে আবার বরং জানো। এখানে শেষ করলাম আজকের এই গল্পটি। আজকের এই গল্পটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন, শেয়ার করবেন এবং কেমন লাগলো জানাতে ভুলবেন না। ধন্যবাদ।